প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায় নাম্বার হচ্ছে 3। তো এই অধ্যায়ের শুরুর দিকে যে পয়েন্টগুলো আমি এখানে লিখেছি, বলবিদ্যা কাকে বলে, বলবিদ্যার দুইটা শাখা আছে এবং যে কোনো বস্তুর গতি বর্ণনা করার জন্য যে প্রসঙ্গ কাঠামো প্রয়োজন, সেই প্রসঙ্গ কাঠামো আবার দুই প্রকারের, একটা হচ্ছে জড় আর একটা অজড় প্রসঙ্গ কাঠামো। এবং নর্মালি আমরা কোনো একটা বস্তুর গতি বর্ণনা করার জন্য আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোগুলো আমরা ইউজ করি। এবং এই বিষয়গুলো তোমাদের জানা আছে, যার জন্য আমি এই বিষয়গুলো অতটা আমি তোমাদের আলোকপাত করব না, এবং অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিও থেকে তোমরা দেখে নিবে। এবং এই ক্ষেত্রে দেখো আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে লিখেছি, দেখো যে পরম গতি কাকে বলে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটি টার্ম। পরম গতি বলতে বোঝানো হয় যে কোনো স্থির বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর যে গতি, সেই গতিটাকে বলা হয় পরম গতি। অর্থাৎ একটা স্থির বস্তুর সাপেক্ষে অন্য যে কোনো বস্তুর গতিকে বলা হয় পরম গতি। বাস্তবে কিন্তু আসলে পৃথিবীর কোনো বস্তুই কিন্তু স্থির নয়, যেহেতু পৃথিবীটা ঘূর্ণনশীল। তো পৃথিবী ঘূর্ণনশীল থাকার কারণে পৃথিবীর সাপেক্ষে অন্যান্য বস্তুও তো ঘূর্ণনশীল, তাই না? সূর্যের সাপেক্ষে যেহেতু পৃথিবী ঘূর্ণনশীল, তার মানে পৃথিবীর গতি আছে। তো পৃথিবীর উপরে যে কোনো বস্তু বা বিন্দুরও কি থাকবে, গতি থাকবে। তবে উদাহরণ হিসাবে ধরো আমরা বলি অনেক সময় যে ধরো তুমি কোনো একটা জায়গায় স্থির বসে আছো এবং তোমার সামনে দিয়ে যদি কোনো গাড়ি অতিক্রম করে যায়, তাহলে তোমার সাপেক্ষে ওই গাড়ির যে গতি, সেই গতিটাকে আমরা নর্মালি কি গতি বলি? পরম গতি বলি। কিন্তু বাস্তবে আসলে পরম গতি বলতে কিছু নাই। কেন নাই? কেননা পৃথিবীর সকল বস্তুই আসলে গতিশীল। তো যেহেতু সকল বস্তুই গতিশীল, এই জন্য তোমার এই একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর যে গতি, সেই গতিকে বলা হয় তোমার আপেক্ষিক গতি। গুরুত্বপূর্ণ একটা টার্ম, দেখো এটাকে বলা হচ্ছে তোমার আপেক্ষিক গতি। কাকে বলে? যে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর যে গতি, সেই গতিকে তোমার কি বলা হয়? আপেক্ষিক গতি। তাহলে পরম গতি বলতে যেহেতু বাস্তবে কিছু নাই, এই জন্য আমরা কোন গতিটা আমরা বিবেচনা করি, সেটা হচ্ছে আপেক্ষিক গতি। তাহলে আপেক্ষিক গতির ক্ষেত্রে মূল কনসেপ্টটা কি? যে প্রত্যেকটা বস্তুই যেহেতু গতিশীল, এই জন্য একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর গতিশীল বস্তুর যে গতি, সেই গতিকে তোমার কি বলা হয়? আপেক্ষিক গতি, রিলেটিভ মোশন বলা হয় ইংলিশে। আমরা আপেক্ষিক গতি কিভাবে বের করতে পারি, আপেক্ষিক বেগ কিভাবে ক্যালকুলেশন করতে পারি, সে বিষয়গুলো আজকে আমি তোমাদের পড়াবো। এবং সাথে সাথে আমি তোমাদের যেহেতু ভিডিও আগেই দিয়েছি, কিছু কিছু পড়া আমি তোমাদের আজকে ধরবো, বাই নেমে নাম ধরে ধরে আমি আজকে জিজ্ঞাসা করব। তো শুরুতে দেখো, সেই গতি বের করার আগে, বেগ বের করার আগে আমাকে দুটা জিনিস জানতে হবে। একটি হচ্ছে দূরত্ব, এবং দূরত্ব থেকে আমরা দ্রুতি ডিফাইন করি। আর একটা হচ্ছে সরণ, এবং সেই সরণ থেকে আমরা বেগ ডিফাইন করি। আচ্ছা, এখন ফুয়াদ আল হাসান বলো। ফুয়াদ আল হাসান, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে আমি একটা চিত্র দিয়েছি, দেখো একটা বস্তু এ বিন্দু হতে যাত্রা শুরু করে এই বক্র পথ ঘুরে তোমার বি তে গেল। এ বিন্দু হতে যাত্রা শুরু করে এই বক্র পথে সে বি বিন্দুতে গেল। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো, এখানে আমরা এই যে বক্র যে পথটা, এই পথটার নাম কি বলতো মিস্টার ফুয়াদ আল হাসান? স্যার অতিক্রান্ত দূরত্ব। দূরত্ব। তাহলে দূরত্বের সংজ্ঞা কি বলো? একটি বস্তু তার গতিকালে টোটাল মোট যে পথ অতিক্রম করে তাকে বলা হয় দূরত্ব। একটি বস্তু তার গতিকালে মোট যে পথ অতিক্রম করে, এই পথটাকে তোমার কি বলা হয়? এই পথের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে তোমার কি বলা হয়? দূরত্ব। বলে। আর এই দূরত্ব অতিক্রম করতে কি লাগবে? একটা সময় লাগবে। তাহলে এই দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা কি পেয়ে যাই বলতো? দ্রুতি পেয়ে যাই। তার মানে দ্রুতি বলতে বোঝানো হয় একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় দ্রুতি। যে ডেফিনেশন তোমরা 9-10 পড়ে এসছো। তাহলে দ্রুতির সংজ্ঞা হলো কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় দ্রুতি। তো যেহেতু বস্তুটি টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করেছে, সুতরাং আমরা দ্রুতির ভি ইকুয়াল টু লিখতে পারি ডি ডিভাইডেড টি। আচ্ছা, এবারে বলো তো, আমরা এ আর বি যোগ করে দিলে একটা লম্ব দূরত্ব পাচ্ছি বা মিনিমাম একটা দূরত্ব পাচ্ছি। এই দূরত্বটার নাম কি বলো? কামাল হোসেন বলো। সরণ। সরণ স্যার। হ্যাঁ, এই দূরত্বটাকে বলা হয় সরণ। তাহলে সরণের সংজ্ঞা কি বলো? পরীক্ষায় 1 মার্কের জন্য আসলে কি লিখবে? সরণ কাকে বলে? স্যার কোন বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের ন্যূনতম দূরত্বকে সরণ বলা হয়। হ্যাঁ, কোন বস্তু আদি এবং শেষ অবস্থান যোগ করে দেওয়া হলে ন্যূনতম যে দূরত্ব পাওয়া যায়, সরলরৈখিক দূরত্ব এটা। এবং এই সরলরৈখিক দূরত্বের কিন্তু একটা ডিরেকশন আছে, খেয়াল করেছো? সেটা হচ্ছে তোমার আদি অবস্থান এ হতে শেষ অবস্থান বি বিন্দুর দিকে। তার মানে সরণের ডিরেকশন হচ্ছে আদি অবস্থান হতে শেষ অবস্থানের দিকে। সরণ নামটা ওই জন্য এসছে যে তুমি এ বিন্দু হতে কতটুক দূরত্বে এখন সরে অবস্থান করছো। তো কতটুক দূরত্বে তুমি সরে অবস্থান করছো, এই যে এস যে দূরত্বটা,
এই দূরত্ব এতটুকু সরণ অতিক্রম করে তুমি বি তে অবস্থান করছো, এবং যেহেতু তুমি এ থেকে সরে বি তে অবস্থান করছো, সুতরাং তোমার ডিরেকশন হবে, তোমার অবস্থানের ডিরেকশন হবে এ থেকে বি এর দিকে। এই জন্য সরণটাকে তোমার কি রাশি বলা হয়? ভেক্টর রাশি বলা হয়। এবং এই সরণ অতিক্রম করতেও কি সময় লাগবে? তাহলে এই সরণকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা কি পেয়ে যাব? বেগ পেয়ে যাব। তো দ্রুতিকে আমরা ছোট হাতের ভি দিয়ে প্রকাশ করেছি, আর বেগকে ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করেছি। তো ক্যাপিটাল ভি দ্যাট ইজ ইকুয়াল টু, সরণকে আমরা এস দিয়েও প্রকাশ করতে পারি, আবার এক্স দিয়েও প্রকাশ করা যায়, এস অথবা এক্স, দুইটাই মনে রাখবে। আমরা এখানে এস লিখেছি, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এক্সও লিখতে পারি। তাহলে আর দূরত্বকে আমরা নরমালি ডি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তাহলে আমরা বেগ ভি ইকুয়াল টু পেয়ে গেলাম এস বাই টি। আচ্ছা, এবারে বলো তো, আমার এই টোটাল পথ অতিক্রম করতে যে সময় লাগবে, অর্থাৎ এই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে, এই সরণ পেতেও কি একই সময় লাগবে? জি স্যার, একই সময় লাগবে। একই সময় লাগবে। যারা ভিডিওটা দেখেছো তারা বলতে পারলে একই সময় লাগবে, কেননা তুমি এই বক্রপথ ঘুরে বিতে না গেলে তো তুমি আর এই সরণটা পাচ্ছ না, আগেই তো সরণটা পাবে না। তুমি কখন এই সরণটা পাবে? যখন তোমার অবস্থার পরিবর্তন হবে। তো অবস্থার পরিবর্তন কখন হয়েছে? যখন তুমি এই বক্রপথ ঘুরে বিতে গিয়েছো, তখন তোমার অবস্থার পরিবর্তন হয়েছে। তার মানে তোমার এই টোটাল পথ অতিক্রম করতে, দূরত্ব অতিক্রম করতে যে সময় লেগেছে, এই সরণ হতেও তোমার একই সময় লাগবে। তার মানে উভয় ক্ষেত্রে দেখো যে ডি বাই টি আর নিচে এস বাই টি, টি এর মান কিন্তু উভয় ক্ষেত্রে একই। আচ্ছা, তো টি যেহেতু একই, দূরত্ব যেহেতু সরণের চেয়ে বড়, তাহলে অবশ্যই দ্রুতি বেগের চেয়ে কি হবে? বড়। বলো, এই যে এই জায়গায় লেখা আছে, দ্রুতি অবশ্যই বেগের চেয়ে বড় হবে। তার মানে দ্রুতি সবসময় বেগের চেয়ে বড় হবে, কিন্তু একটা শর্তে দ্রুতি বেগের সমান হতে পারে। সেটা কোন শর্ত বলো? স্যার যদি সরলরৈখিকভাবে দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, কোন বস্তু সরলরৈখিকভাবে তার দূরত্ব পার। হ্যাঁ, কোন বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল হয়। মুজাহিদুল ইসলাম অনেকে বলেছো, কামাল হোসেন, সাইফুল ইসলাম সহ অনেকে বলেছে যে কোন বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল হয়, তো সেই ক্ষেত্রে তো দূরত্ব আর সরণ কি হবে? একই হবে। এবং সেই ক্ষেত্রে সময়ও কি হবে? একই লাগবে, একই সময় লাগবে। তার মানে সেই ক্ষেত্রে দ্রুতি আর বেগ পরস্পর সমান হবে। কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে সবসময় দ্রুতি বেগের চেয়ে কি হবে? বড় হবে। কেন বড় হবে? কেননা সেই ক্ষেত্রে দূরত্বের সরণের চেয়ে দূরত্বের মানটা বড় হওয়ার কারণে দ্রুতিটা সবসময় বেগের চেয়ে কি হবে? বড় হবে। তাহলে এই টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা, যে দ্রুতি কেন বেগের চেয়ে বড় এবং কোন শর্তে দ্রুতি বেগের সমান হতে পারে? এই টপিকটা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা এই যে আমরা বেগ শিখলাম, এই বেগের নরমাল ডেফিনেশন হলো, তোমরা 9-10 যেটা পড়েছো, আজকে আমরা ক্যালকুলাসের ভাষায় বেগকে ডিফাইন করব। তোমরা 9-10 যেটা পড়েছো যে কোন নির্দিষ্ট দিকে সরণের হারকেই বেগ বলা হয়, বা কোন নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় বেগ। তো কোন নির্দিষ্ট দিকে কত দূরত্ব অতিক্রম করেছে এই চিত্রানুসারে? এস দূরত্ব। তাহলে এই নির্দিষ্ট দিক বলা হচ্ছে, তার মানে এই দূরত্ব, এটা কিন্তু একটা ভেক্টর রাশি, যেটাকে আমরা সরণ বলছি। তাহলে ওই সরণকে যদি সময় দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা কি পেয়ে যাই? বেগ পেয়ে যাই। তো আমরা এই যেহেতু বেগ পেলাম, তাহলে এই বেগটাকে আমরা অ্যাপ্লাই করে আমরা কিভাবে আপেক্ষিক বেগ ক্যালকুলেশন করতে পারি, সেই টপিকটা এখন আমরা তোমাদের পড়াবো। দেখো, ভেরি ইম্পর্টেন্ট, আপেক্ষিক বেগ আমরা কিভাবে বের করতে পারি। এখন আপেক্ষিক বেগের ক্ষেত্রে তিনটা ঘটনা আছে। যে একটা ঘটনা হতে পারে যে দুটা বস্তু একই দিকে গতিশীল হতে পারে, দুটা বস্তু বিপরীত দিকে গতিশীল হতে পারে, আবার দুটা বস্তু একটা অ্যাঙ্গেলে গতিশীল হতে পারে। একই দিকে গতিশীল হলে অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি, আর দুটা যদি পরস্পর বিপরীত দিকে গতিশীল হয় তখন অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। আর যদি তোমার অন্য কোনো অ্যাঙ্গেলে গতিশীল হয়, সেই ক্ষেত্রে তিনটা ঘটনা এখানে তোমার এখানে অ্যাপ্লাই হবে। আসিফ সৌরভ, তুমি তোমার ভিডিওটা অফ করো। আসিফ সৌরভকে বলা হচ্ছে ভিডিও অফ করে ক্লাসে জয়েন করবে সবসময়। আচ্ছা, তো যখন দুটা বস্তু একই দিকে গতিশীল, তখন আমরা আপেক্ষিক বেগ কিভাবে বের করতে পারি একটু ভালো করে খেয়াল করো। এ আর বি দুটা বস্তু নিয়েছি আমরা। দেখো, এ বস্তুটার তোমার ভি এ বেগে ডান দিকে গতিশীল, আর বি বস্তুটা তোমার ভিবি বেগে ডান দিকে গতিশীল। তবে দেখো তো দুটা বস্তুর বেগ কি একই দিকে না? একটা বেগ ভি এ আর একটা বেগ ভিবি। আচ্ছা, এখন আমরা এই আপেক্ষিক বেগ লিখার আগে আগে ফিজিক্যাল কনসেপ্টটা আগে বুঝো। সেটা হলো, ধরো এ বস্তুর বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এ বস্তুটার বেগ ভি এর মানটা আমি কত বললাম? 4 মিটার পার সেকেন্ড। আর বি বস্তুটার বেগকে আমি নামকরণ করলাম ধরো 2 মিটার পার সেকেন্ড। তার মানে আমার এক নাম্বার বস্তু 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে? 4 মিটার। আর দ্বিতীয় বস্তুটা 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে? 2 মিটার। তাহলে 1 সেকেন্ড সময়ে এদের দূরত্বের কি একটা ব্যবধান তৈরি হবে না? এক নাম্বার বস্তুটা 2 নাম্বার বস্তু থেকে 1 সেকেন্ড পরে কত দূরত্বের সামনে চলে যাবে বলো তো?
স্যার 2 মিটার চলে যাবে বেশি। 2 মিটার থেকে স্যার 2 মিটার 2 মিটার মাইনাস পার করলে সেকেন্ড। 2 মিটার দূরত্বের সামনে চলে যাবে। কোন বস্তুটা 2 মিটার দূরত্বের সামনে যাবে? এই বস্তুটা। যেহেতু এই এই বস্তুটার বেগকে বস্তুটা আমরা স্যার। বেশি এই করে বস্তু নিয়েছি। আচ্ছা, পরের সেকেন্ডে কত দূরত্ব ব্যবধান হবে? আরো 2 মিটার। তাহলে টোটাল 2 সেকেন্ডে এই দুইটা বস্তুর মাঝে দূরত্বের ব্যবধানটা কত হবে? আগে ছিল 2 মিটার, এরপরের 4 মিটার সেকেন্ডে স্যার। আরো 2 মিটার যোগ হয়ে গেল। তাহলে 2 সেকেন্ডে টোটাল কত দূরত্বের ব্যবধান তৈরি হচ্ছে? 4 মিটার। 4 মিটার তার স্যার। মানে যত সেকেন্ড সময় অতিবাহিত হবে তত এই টোটাল সময়ে 4 মিটার স্যার। ব্যবধান 4 কি হতে মিটার। থাকবে? বাড়তে থাকবে। তো এখন বলতে যে দূরত্বের ব্যবধান বাড়া মানে কি? তাদের মাঝে একটা বেগের ব্যবধানও থাকবে। তো এই বেগের ব্যবধান বের করার জন্য সাকিব আহমেদ ভিডিও অফ করে ক্লাসে জয়েন করো। আচ্ছা, তাহলে তোমার কি বললাম যে যেহেতু বেগের দূরত্বের ব্যবধান তৈরি হচ্ছে, তার মানে বেগের ব্যবধানও তৈরি হবে। তাহলে এই বেগের ব্যবধানটা বের করার জন্য তুমি কি করবে বলো? তাহলে একটা বেগ থেকে আরেকটা বেগ মাইনাস করতে হবে। ক্লিয়ার হয়েছে সবাই? স্যার ভেক্টর বিয়োগ জি স্যার। করতে হবে। মাইনাস জি স্যার। করতে হবে। আচ্ছা, তাহলে এখন কিভাবে বিয়োগ করব সেটা একটু ভালো করে মাথায় রাখো। সেটা হচ্ছে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবে তার বেগটাকে নেগেটিভ করে নিতে হবে, মাইনাস করে নিতে হবে। কেন? ব্যবধান, কেননা আমার এখানে ব্যবধান বের করতে হচ্ছে, যেহেতু একটা থেকে আরেকটা পিছিয়ে যাচ্ছে, তথা বেগের তারতম্য তৈরি হচ্ছে। এই জন্য তোমার কি করতে হবে? যার সাপেক্ষে তুমি আপেক্ষিক বেগ বের করবে তার বেগটাকে নেগেটিভ করে নিতে হবে, নিয়ে যার আপেক্ষিক বেগ বের করবে তার সাথে ওই নেগেটিভ যে আপেক্ষিক বেগটা তোমার যার সাপেক্ষে নেগেটিভ বেগটা নিয়েছো সেটা কি করতে হবে? যোগ করতে হবে। করলে যে লব্ধি বেগটা তৈরি হবে সেটাই হচ্ছে তোমার আপেক্ষিক বেগ। এখন দেখো আমরা এখানে একটা বাক্য লিখেছি, দেখো বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। দেখো কিভাবে লিখার নোটেশনটা কি খেয়াল করো, ভি এ বি। তাহলে ভি এ বি দ্বারা কি বোঝানো হচ্ছে? এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তো যার আপেক্ষিক বেগ সেটাকে প্রথমে লিখতে হয়, আর যার সাপেক্ষে সেটাকে পরে লিখতে হয়। তাহলে ভি এ বি এর অর্থ কি বলো? সাকিব আহমেদ বলো, সাকিব আহমেদ বলো ভি এ বি এর অর্থ কি? সাকিব আহমেদ কি আমাকে শুনতে পাচ্ছ? সাকিব আহমেদ বলো ভি এ বি এটার অর্থ কি? সাকিব আহমেদ কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছ? অন্যরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, আর তোমাদের বন্ধু স্যার শুনতে পাচ্ছি। তোমাদের বন্ধু সাকিব এ শুনতে পাচ্ছে না। কত ভালো স্টুডেন্ট, তাই না সাকিব? আচ্ছা, তাহলে সাকিব আহমেদ, একটু ওয়েট করো তোমরা, আমি একটু নামটা ইন্ডিকেট করি। আচ্ছা, সাকিব আহমেদ, ঠিক আছে। আচ্ছা, যারা শুনতে পেয়েছো তারা এখন বলো এই যে ভি এ বি এটার অর্থ কি? স্যার স্যার এটা বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। বি এর স্যার সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বের করব বি এর সাপেক্ষে। এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে বি এর যার সাপেক্ষে তার বেগটাকে কি করে নিতে হবে? নেগেটিভ করে নিতে হবে। এই যে উপরের লাইনটা দেখো, নেগেটিভ করে নিয়েছি ভিবি। আর যার আপেক্ষিক বেগ বের করছে তার সাথে ওইটাকে কি করতে হবে? যোগ করতে হবে। আচ্ছা, বলো তো এখন এই যোগ চিহ্নটা কেন দিলাম? মাঝখানের এই যোগ চিহ্নটা কেন এলো বলো? বলো তো দুইটা বেগ কি একই দিকে স্যার ক্রিয়াশীল না? স্যার লব্ধি বের করার জন্য। না, লব্ধি বের করার জন্য না। দুইটা বেগ তো একই দিকে ক্রিয়াশীল, তো দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে রিনা। তাহলে লব্ধি কি যোগ হয়ে যায় না? এই জন্য এখানে যোগ জি করা স্যার। হয়েছে। ঠিক আছে, মাঝখানে জি যোগ স্যার। চিহ্নটা একই দিকে ক্রিয়া হওয়ার কারণে এখানে যোগ চিহ্নটা এসেছে। এবারে প্লাসে মাইনাসে গুণ করে দিলে আলটিমেট এখানে কি হয়ে যাচ্ছে? ভি এ মাইনাস ভিবি তৈরি হচ্ছে। ঠিক আছে, এবারে জি দেখো স্যার। আমরা পরেরটা যদি আমরা বের করতে চাই, দেখো এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। এখন তোমরা নিজেরাই বলো, কনসেপ্ট ওটাই, আর নতুন কোনো কনসেপ্ট নাই। এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করছে, তাহলে ভি বি এ, তাহলে বি এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। তাহলে এর বেগটাকে কি করে নিতে হবে? নেগেটিভ করে নিতে হবে। এই যে দেখো নেগেটিভ করে নেওয়া হয়েছে। এর বেগটাকে আমরা এখানে নেগেটিভ করে নিব। তো এর বেগটাকে নেগেটিভ করে নিয়ে কি করা হচ্ছে? দেখো ভিবির যে বেগ তার সাথে কি করা হচ্ছে? যোগ করা হচ্ছে। আর এই যোগ চিহ্নটা কেন এলো? কারণ একই দিকে ক্রিয়াশীল দুটা বেগ, এই জন্য যোগ চিহ্নটা এসেছে। তাহলে আলটিমেট এটা ক্যালকুলেশন করলে কি তৈরি হবে? ভিবি মাইনাস ভিএ। ক্লিয়ার হয়েছে সবাই? দেখো তো, জি স্যার। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা, এখন বলো তো জি যে স্যার। পারবে জি সে স্যার। বলবে, যে পারবে সে বলবে। বলো তো জি স্যার। ভিএ মাইনাস ভিবি এটা ক্যালকুলেশন করে যদি প্লাস আসে তাহলে এর অর্থ কি বলো?
ভিএ মাইনাস ভিবি এটা ক্যালকুলেশন করে যদি প্লাস আসে তাহলে এর অর্থ কি? স্যার বি এর বেগ বেশি স্যার ভি এর দিকে বেগ। বি এর স্যার বি এর মান বেশি স্যার। স্যার তাহলে দুইটা ভি এর মানটা বেশি হবে, বেশি হবে। তার মানে ভিবি সে ভিএটা বেশি দূরত্ব এগিয়ে যাবে, বেশি বেগে সামনের দিকে থাকবে। আর যদি নেগেটিভ জি, স্যার। আসতো তাহলে কি হতো বলো? নেগেটিভ আসলে তোমার ভিবিটা বড়। নেগেটিভ এলে ভিবিটা বড়, সেক্ষেত্রে মিনিংটা কি ইন্ডিকেট করবে? মিনিংটা ইন্ডিকেট করবে যে এ বস্তুটা পিছিয়ে যাবে আর বি বস্তুটা সামনের দিকে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে। সামনের দিকে যাবে। এগুলো মনে থাকবে? প্লাস মাইনাস এলে কি ইন্ডিকেট করে? ক্লিয়ার তো? এখন অঙ্ক Yes, করবে sir. তোমরা বাসায়, দুটা Yes, sir. বস্তু ধরে নিবে, একটা বস্তুর বেগকে নামকরণ করো 10 মিটার পার সেকেন্ড, আর একটা বস্তুর নামকরণ বেগকে নাম দিয়ে দাও তোমার 12 মিটার পার সেকেন্ড। এবারে একটা সাপেক্ষে আর একটা আপেক্ষিক বেগ, এই ক্যালকুলেশন গুলো অঙ্ক বাসায় তোমরা করে নিবে। ওকে? তো এই ক্ষেত্রে প্লাস এলে কি ইন্ডিকেট করে, মাইনাস এলে কি ইন্ডিকেট করে, এই বিষয়গুলো আমি বলে দিলাম, এইগুলো মাথায় রাখবে। এবারে দেখো, যখন দুইটা বস্তু পরস্পর বিপরীত দিকে গতিশীল, তো দুইটা বস্তু যদি পরস্পর বিপরীত দিকে গতিশীল হয় তাহলে আমার এ বস্তুটা ডান দিকে গতিশীল আমরা ধরে নিলাম ভি এ বেগে, আর বি বস্তুটা বাম দিকে গতিশীল ভিবি বেগে। তাহলে দুইটা বিপরীত দিকে হওয়ার কারণে লব্ধি কি করি আমরা বলো তো? বিয়োগ করি না, একটা থেকে আরেকটা মাইনাস করি। আচ্ছা, এখন আমরা দেখো জি স্যার। কনসেপ্ট আগেরটাই। এখন দেখো আমরা এখানে কি লিখেছি বলো, এই লাইনটা একটু ব্যাখ্যা করে বলো। সাজিদ বলো, এ এর আপেক্ষিক বেগ বি এর সাজিদ সাপেক্ষে। বলো, সাজিদ। স্যার বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক। হ্যাঁ, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। কে বললা? সাজিদ ক্লাসে আসো? সাজিদ? মুস্তাকিন স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তোমাকে প্রশ্ন করা হয়েছে, তোমার রেসপন্স নাই কেন? পারবে? ভি এ বি এটার মানে কি? স্যার পরস্পর বিপরীত দিকে ইয়া করতেছে। ভেরি স্যাড, ভেরি স্যাড। ক্লাসে মনোযোগ দাও। তুমি আসলে লেখাপড়া করে কি করবা, কতটা কি করবা আমি জানি না, আল্লাহই জানে। আচ্ছা, আমান বলো তো, আমান বলো ভি এ বি এটার অর্থ কি? জি স্যার। আমান বলো। স্যার এ এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে স্যার। এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে। তাহলে বি এর বেগটাকে কি করে নিতে হবে? নেগেটিভ করে নিতে হবে। তাহলে এই যে দেখো বি এর মাইনাস বেগটাকে করে নেগেটিভ নিতে হবে নেওয়া স্যার। হয়েছে। জি স্যার। আর এখানে মাঝখানে মাইনাস চিহ্নটা কেন এলো বলো? এই মাঝখানে মাইনাসটা কেন এলো? কেননা দুইটা বেগ পরস্পর বিপরীত দিকে, এই জন্য মাঝখানে মাইনাস চিহ্নটা এসেছে। তাহলে ওই মাইনাসে এই মাইনাস বিপরীত দিকের জন্য প্লাস হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করে Plus দেখো হয়ে ভি এ যাবে। প্লাস ভিবি। একইভাবে নিচেরটাও তাই, ভি বি এ দ্যাট ইজ ইকুয়াল টু ভিবি মাইনাস, তারপরে ব্র্যাকেটের মধ্যে আবার এর সাপেক্ষে যেহেতু বের করছে তাহলে এর বেগটাকে মাইনাস করে নিতে হবে, নিয়ে আলটিমেট এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে দুইটা বস্তু যদি পরস্পর বিপরীত দিকে গতিশীল হয় সেক্ষেত্রে দুইটা বেগ আপেক্ষিক বেগ কি হয়ে যায়? যে কোনোটার আপেক্ষিক বেগ একটার বেগের সাথে আরেকটা বেগ আলটিমেট যোগ হয়ে যায়। এবং এই যোগটা কি করে এলো তার ফিজিক্যাল ব্যাখ্যাটা এই যে মাঝের এই লাইনটাতে কিন্তু আমি দিয়ে দিলাম। তাহলে দেখো তো, দুটো বস্তু যদি বিপরীত দিকে গতিশীল হয় তাহলে আপেক্ষিক বেগ ক্যালকুলেশনের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার কিনা বলো এখন সবাই? জি স্যার। আচ্ছা, এবারে স্যার। যদি তোমার অ্যাঙ্গেলে গতিশীল হয়, এটা স্যার। এটা ভেক্টরে পড়ানো হয়েছে, এটা ভেক্টরে পড়ানো হয়েছে। যখন দুটো বস্তু যদি যে কোনো দুই দিকে গতিশীল হয়, ধরো তোমার এই যে এই পয়েন্ট হতে এখান থেকে একটা বস্তু এ বস্তু ডান দিকে গতিশীল ভি এ বেগে, আর আরেকটা বস্তু তোমার বি বস্তুটা তোমার এখান থেকে ভিবি বেগে উপরের দিকে গতিশীল, ভিবি বেগের উপরের দিকে গতিশীল, এদিকে গতিশীল। তো সেটার বেগকে নামকরণ করা হয়েছে ভিবি। এখন দেখো আমি এখানে লিখেছি, দেখো ভিএবি মানে কার আপেক্ষিক বেগ ইন্ডিকেট করছে? এর কার সাপেক্ষে? বি এর। আচ্ছা তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। আচ্ছা তাহলে এখানে যেহেতু একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, দেখো ভিএ আর ভিবির অ্যাঙ্গেল কত ডিগ্রি, কত অ্যাঙ্গেল এখানে? আলফা। আলফা স্যার। একটা আলফা। ডিগ্রির মান ধরে নিবে আলফা এখানে। আচ্ছা তাহলে আমরা যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তার বেগটাকে কি করে নিতে হবে? নেগেটিভ করে নিতে হবে। মাইনাস করে নিতে হবে। জি স্যার। আচ্ছা তাহলে মাইনাস করে নিলে তাহলে ভিবি তো উপরে ছিল তাই না? মাইনাস করে নিলে ডিরেকশন কোন দিকে হয়ে যাবে? এখন ডিরেকশন হয়ে যাবে নিচের দিকে। এই যে নিচের দিকে। তাহলে এটা হচ্ছে স্যার ঋণাত্মক দিকে, নিচের দিকে। হ্যাঁ, নেগেটিভ দিকে, বিপরীত দিকে। তাহলে এই যে এটা হচ্ছে মাইনাস ভিবি। তাহলে ভিএ আর মাইনাস ভিবির মধ্যবর্তী অ্যাঙ্গেল এখন কত ডিগ্রি বলো তো? টোটাল অ্যাঙ্গেলটা কত ছিল? 180 ডিগ্রি। 180 মাইনাস আলফা। আলফা মাইনাস করলে পাই মাইনাস আলফা পেয়ে যাব, বা 180 ডিগ্রি মাইনাস আলফা পেয়ে স্যার যাব। পাই মাইনাস জি স্যার। আলফা। হ্যাঁ, এবারে এই সমীকরণটা আমাদের জানা আছে না, ওই যে লব্ধি বের করার সূত্রটা, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। জি স্যার। তাহলে সেটা Extra অ্যাপ্লাই dip করলে করে নিতে তোমার হবে, জি ফাইনালি স্যার। তোমার ভি স্কয়ার প্লাস ভিবি স্কয়ার মাইনাস 2 জি স্যার। ভিএ ভিবি কজ আলফা, এটা কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে মাইনাস ঠিক চলে আছে। আসবে। আর দিক বের করার জন্য আমরা এই সমীকরণটা অ্যাপ্লাই করব, tan θ = ভিবি sin পাই মাইনাস আলফা ডিভাইডেড ভিএ প্লাস ভিবি cos পাই মাইনাস আলফা দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমরা কার আপেক্ষিক বেগ বের করলাম?
উত্তর হচ্ছে এ বস্তু কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। আমি যদি আমরা এখন বি এর আপেক্ষিক বেগ বের করতাম এ এর সাপেক্ষে, তাহলে কি করতাম? মুজাহিদুল ইসলাম বলো। জি স্যার, একটু প্রশ্নটা আবার বলেন স্যার, শোনা যায় নেটের কারণে স্যার। আচ্ছা, আমরা যদি বি বস্তুটার আপেক্ষিক বেগ বের করতে চাই এ এর সাপেক্ষে, তাহলে এই চিত্রে কি পরিবর্তন হবে বলো? স্যার বিএটাকে স্যার মাইনাস করতে হবে স্যার। হ্যাঁ, ভি এটাকে মাইনাস করতে হবে। আচ্ছা, ভি এটাকে মাইনাস করলে কোন দিকে যাবে যাবে বলো তো? এইদিকে বাম দিকে স্যার যাবে। পিছনের, জি স্যার, তাহলে জি তাহলে স্যার, তাহলে পিছনের দিকে, লব দিটা স্যার, হ্যাঁ স্যার এই পিছনের যে দিকে বি গেলে এ বির এইরকম একটা ঋণাত্মক দিকে হবে স্যার। এইরকম একটা সামান্তরিক তৈরি হবে, তাই না? জি করলে এই যে জি স্যার, জি কর্ণটা, এই স্যার, কর্ণটাই তখন কি নির্দেশ করবে? আপেক্ষিক বেগটা লব্ধি নির্দেশ নির্দেশ করবে। করবে। ওই লব্ধিটাই জি স্যার, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ নির্দেশ সেটা করবে। হচ্ছে কার আপেক্ষিক জি বেগ? স্যার, বি এর। কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। তো দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা যে যে কোনো অ্যাঙ্গেলে যদি গতিশীল থাকে তাহলে আমরা কিভাবে একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ বের করতে পারি, এটা ক্লিয়ার কিনা? জি স্যার, জি স্যার। আচ্ছা, অঙ্ক কিন্তু তোমরা বাসায় করবে। ভি এর একটা মান বলে দাও, ভি এর মান ধরো 50 মিটার পার সেকেন্ড, ভিবির মান বলে দাও ধরো 40 মিটার পার সেকেন্ড, আর একটা অ্যাঙ্গেল বলে দাও আলফার মানটা 40 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ কত বের করে নিবে, পারা যাবে না? আর ট্যান থিটা এই ফর্মুলা ব্যবহার করে আমরা কি বের করব? দিক বের করব। তাহলে একই দিকে গতিশীল হলে আপেক্ষিক বেগ বের করার অঙ্কগুলো করবে তোমরা। বিপরীত দিকে গতিশীল হলে আপেক্ষিক বেগ কিভাবে বের করতে হয়, আর যদি যে কোনো অ্যাঙ্গেলে গতিশীল হয় তাহলে তিনটা কনসেপ্ট ব্যবহার করে কিভাবে আমরা আপেক্ষিক বেগ বের করতে পারি তার ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো এগুলো তোমরা ধরে ক্যালকুলেশন করবে বাসায়। ওকে? আচ্ছা, এবারে দেখো আমরা বেগের ডেফিনেশনটা পড়বো ক্যালকুলাসের ভাষায়। পরীক্ষায় এলে এই বেগের সংজ্ঞা এটা লিখে দিবে। তাৎক্ষণিক বেগ মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মুহূর্তে যে বেগটা, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলা হয়। তো তাৎক্ষণিক বেগ বা শুধু বেগ, যদি পরীক্ষা আসে যে বেগ কি, তাহলে এই সংজ্ঞাটাই লিখে দিবে, ক্যালকুলাসের ভাষায় সংজ্ঞা লিখে দিবে। তোমরা 9-10 যে সংজ্ঞাটা পড়েছো সেটা নর্মাল ভাষায়, কিন্তু এখন আমরা যে সংজ্ঞায়িত করব এই রাশিগুলোকে সেটা হচ্ছে তোমার ক্যালকুলাসের ভাষায়। তো ক্যালকুলাসের ভাষাটা কি দেখো, যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে কোনো বস্তু সরণের হারকে বেগ বলা হয়। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। তার মানে সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি হয় তখন যে পরিবর্তনটা হয় বলতো, এটা কি যে কোনো পরিবর্তন না ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন স্যার। আচ্ছা, তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ইন্ডিকেট করার জন্য কি আমরা ক্যালকুলাসের ভাষায় এটাকে সংজ্ঞায়িত করব, যেটা অলরেডি ভেক্টরে আমি পড়িয়েছি এটা। তো দেখো আমরা ভি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট, ওই যে সীমান্তিক মান তৈরি হবে যেহেতু সময় ব্যবধান অত্যন্ত ক্ষুদ্র শূন্যের কাছাকাছি, এই জন্য দেখো লেখা হচ্ছে লিমিট ডেল টি টেন্ডস টু 0, ডেল এস মানে সরণের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করবে। তো যখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা হলো, এই যে ডেল টি টেন্ডস টু 0 এই কন্ডিশনটা যখন অ্যাপ্লাই করা হলো তখন তো আর এই ডেল এস বাই ডেল টি থাকবে না, তাই না? সেইটা তখন কাতে রূপান্তর হয়ে যাচ্ছে, দেখো ইএস বাই ডিটি। দেখো তো এটা ভেক্টরে পড়িয়েছে না আমি, যে কিভাবে সরণ থেকে বেগ ডিফাইন করতে হয়। তো এটাই হচ্ছে তোমার বেগের তোমার ক্যালকুলাসের ভাষায় সংজ্ঞা। বেগ ভি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এস ভাগ ডেল টি। এইটাকে আমরা কি লিখবো এখন ক্যালকুলাসের ভাষায়? ডিডিটি অফ এস। অর্থাৎ সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পেয়ে যাব? বেগ পেয়ে যাব। আগামী দিনে আমরা অঙ্ক করব এই সূত্রগুলো ব্যবহার করে। আচ্ছা, তো বেগ কত প্রকার বলো তো? বেগ অনেক প্রকারের হয়। সুষম বেগ বা সমবেগ, অসম বেগ বলো তো, এগুলো জানা আছে কিনা? সুষম বা সমবেগ কাকে বলে? মুত্তাকিন বলো, মুত্তাকিন বলো, সুষম বা সমবেগ কাকে বলে? তার সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ যদি অপরিবর্তিত থাকে, হ্যাঁ, বেগের মান যদি অপরিবর্তিত থাকে এবং দিকও যদি অপরিবর্তিত থাকে তাহলে সেই বেগটাই হচ্ছে সুষম বেগ বা সমবেগ। এগুলোর উদাহরণ অনেক আছে না? তাহলে যেমন বায়ুর মধ্য দিয়ে শব্দের বেগ, শূন্যস্থানে আলোর বেগ, এইগুলো কি বেগে চলাফেরা করে? সমবেগে চলাফেরা করে। আর অসম বেগের সংজ্ঞা তো চোখের সামনে আমাদের যে গাড়ি ঘোড়া চলাফেরা করে এগুলো তো সবই অসম বেগে গতিশীল, তাই না? তার মানে সময়ের সাথে এদের বেগের মানেরও পরিবর্তন হয়, দিকেরও পরিবর্তন হয়, তাই না? আর গড় বেগটা আমরা কিভাবে ডিফাইন করি বলো তো? গড় বেগটা কামাল হোসেন বলো, গড় বেগটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? স্যার এই যে আদি বেগ আর সেই বেগের ওই যে বিয়োগ করে এটা গড় করি। না না, ওইটা না, সেটাও একটা, ওটা ম্যাথমেটিক্যালি গড় বেগ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে কোনো বস্তু তার গতিকালে মোট যে দূরত্ব অতিক্রম করেছে, মোট যে সরণটা হয়েছে, সেই সরণকে যদি মোট সময় দিয়ে ভাগ করা হয় তাহলে যে বেগটা পাওয়া যায় সেই বেগটার নামই হচ্ছে গড় বেগ। মানে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড মোট সময়।
তো মোট অতিক্রান্ত দূরত্বকে যদি মোট সময় দিয়ে ভাগ করা হয় তাহলে যে বেগটা পাওয়া যায় সেটা হচ্ছে গড় বেগ। আর তুমি যেটা বলছো ওটা আর একটা তোমার গড় বেগ বের করার একটা সূত্র, সেটা হচ্ছে যে তোমার গতিকালে কোনো বস্তুর দুটি পয়েন্টের বেগের মান যদি জানা থাকে তাহলে ওই দুটা বেগকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? গড় বেগ পেয়ে যাব। তো গড় বেগ বের করার অঙ্ক আমরা আগামী ক্লাসে দেখব। তাহলে সুষম বা সমবেগ, অসমবেগ, গড় বেগ কাকে বলে এই বিষয়গুলো আমরা জেনে গেলাম। এইগুলোর উদাহরণগুলো বাসায় সুন্দর করে তোমরা দেখবে। আচ্ছা, এবারে আসা আমরা একটা লেখচিত্র ড্রয়িং করেছি। দেখো এস বনাম টি লেখ। তো এস মানে সরণ, তো সরণ বনাম সময় লেখচিত্র। দেখো একটা মূল বিন্দুকে আমি সরল রেখা নিয়েছি আমি। দেখো তো এই অ্যাঙ্গেলটা একটা নামকরণ করেছি আমরা থিটা। তোমরা কি জানো যে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট তথা ট্যান থিটাকে ওই সরল রেখার ঢাল বলা হয়। তাহলে ঢাল কি দিয়ে প্রকাশ করি? এম দিয়ে প্রকাশ করি। তাহলে এম দ্বারা ট্যান থিটা, ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ তৈরি করেছি। দেখো এ বি সি একটা ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে ট্যান থিটা সমান এই অ্যাঙ্গেল থিটা হলে উপরে অ্যাঙ্গেলও থিটা হবে, যেহেতু এই রেখা সমান্তরাল। সুতরাং এক্ষেত্রে ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়াল টু বিসি বাই এবি। তো বিসি মানে এই উলম্ব বরাবর কার পরিবর্তন ইন্ডিকেট করা হচ্ছে বলো? বিসি মানে এই বরাবর সরণের পরিবর্তন স্যার। আর এই আনুভূমিক বরাবর কার পরিবর্তন? সময়ের পরিবর্তন। সময় স্যার। যদি সময় পরিবর্তন দ্বারা ভাগ করা হয় তার মানে সরণকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা কি পেয়ে যাব? বেগ পেয়ে যাব। তাহলে আমরা বেগ পাওয়া যাবে স্যার। তাহলে কি শিখলাম আমরা? যে সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে বলো? সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে। আচ্ছা বলো তো এই মূল বিন্দুকে আমি এই সরলরেখার ক্ষেত্রে সকল পয়েন্টে ঢালের মান কি একই না আলাদা? স্যার একই। তো ঢালের মান যদি একই হয় তাহলে সকল পয়েন্টে ঢালের মানটাকে আবার কি বলা হচ্ছে? বেগ। তাহলে সকল পয়েন্টে বেগের মানও কি হবে? একই হবে। তাহলে 1 নং চিত্রানুসারে বস্তুটা কিভাবে গতিশীল বলো? সমবেগে গতিশীল। ক্লিয়ার সবাই? আর সমবেগে গতিশীল হলে সেটাকে আমরা বেগ বনাম সময় লেখচিত্রে এইটা দিয়ে প্রকাশ করতে পারি। দেখো নিচের চিত্রটা খেয়াল করো। যেহেতু সমবেগে গতিশীল তাহলে আমরা এটাকে বেগ বনাম সময় লেখচিত্রে, দেখো এখানে সময় পরিবর্তন হচ্ছে কিন্তু বেগের মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটাও কি বেগ? সমবেগ। আর এই ক্ষেত্রে ত্বরণ কত হবে বলো তো? ত্বরণ শূন্য স্যার, শূন্য। কেননা বেগের পরিবর্তন হচ্ছে না, ত্বরণ শূন্য। বেগের পরিবর্তন। আচ্ছা ডান দিকের এই চিত্রটা বলো এখন। এস বনাম টি সরণ বনাম সময় লেখচিত্রের এখান থেকে আমরা কি ইন্ডিকেট করছি? দেখো এস বনাম টি লেখে এটা কি দেখো একটা বক্ররেখা। আচ্ছা বলো তো বক্ররেখা হলে কি সকল পয়েন্টে ঢালের মান কি একই হবে না আলাদা হবে? আলাদা হবে। তো ঢালের মানটাকে আমরা কি বলছি? আমরা বেগ বলছি। তো ঢালের মান যেহেতু আলাদা তাহলে বেগের মানও সকল পয়েন্টে আলাদা হবে। তো বেগের মান যদি আলাদা হয় তাহলে বস্তুটা কি সমবেগে গতিশীল না অসমবেগে গতিশীল? অসমবেগে গতিশীল। তাহলে ডান দিকের এই চিত্রটা বস্তুটা অসমবেগে গতিশীল। তো সেটাকে যদি আমরা বেগ বনাম সময় লেখচিত্রে দেখাতে চাই তাহলে নিচের এই চিত্রটা দিয়ে বলতে পারি, এই চিত্রটা দিয়ে বলতে পারি, তাই না? আচ্ছা এখন যেহেতু বস্তুটা অসমবেগে গতিশীল তাহলে বস্তুটা ত্বরণ থাকবে নাকি থাকবে না? থাকবে স্যার। থাকবে। ত্বরণ থাকবে স্যার। কারণ আমরা জানি যে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। যেটা সংজ্ঞা আমি একটু পরেই দিচ্ছি। দেখো ক্যালকুলাসের ভাষায় ত্বরণের সংজ্ঞা হলো যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর বেগের হারকে বলা হয় ত্বরণ। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর সরণের হারকে কি বলা হতো? বেগ। আর সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সংজ্ঞাটা আমি এখানে লিখি নাই, তোমরা বাসায় লিখবে ক্যালকুলাসের ভাষায়, যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর সরণের হার বেগের হারকে কি বলা হয়? বেগ ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ। তাহলে তাৎক্ষণিক ত্বরণ বা ত্বরণের সংজ্ঞা হলো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। পারা যাবে? পরীক্ষায় এলে 1 মার্কের জন্য এই সংজ্ঞাটা লিখতে হবে। এবং ত্বরণকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ভি ভেক্টর ভাগ ডিটি ভেক্টর। তো যখন তুমি ডেল টি টেন্ডস টু 0 লিখছো তখন কি ডেল ভি ভাগ ডেল টি লেখা যাবে না ডিডিটি অফ ভি লিখতে হবে? ক্যালকুলাসের সাহায্যে আমরা লিখতে হবে তখন ডিডিটি অফ ভি। এই যে ডিডিটি অফ ভি এর অর্থ হলো যে বেগকে যদি সময়ের সাপেক্ষে তুমি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে আমরা কি পেয়ে যাব? ত্বরণ পেয়ে যাব। এই বেগটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পেয়ে যাব? ত্বরণ পেয়ে যাব। তাহলে বেগ থেকে আমরা ত্বরণ কিভাবে পাবো? সেটা হচ্ছে বেগকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাব ত্বরণ। তাহলে ত্বরণ আবার 2 প্রকার, একটা হচ্ছে সুষম ত্বরণ আর একটা অসম ত্বরণ। সুষম ত্বরণ বা অসম ত্বরণ কাকে বলে? সুষম ত্বরণ মানে কি? বেগের মতোই, সমবেগের মতোই
যে ক্ষেত্রে সময়ের সাথে ত্বরণের মানেরও পরিবর্তন হবে না, দিকেরও পরিবর্তন হবে না, এই ত্বরণটার নামই হচ্ছে সুষম ত্বরণ। ক্লিয়ার? আর অসম ত্বরণের ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হবে, ত্বরণের মান পরিবর্তন হতে পারে সময়ের সাথে, আবার দিকেরও পরিবর্তন হতে পারে, উভয়েরই পরিবর্তন হতে পারে, এই ত্বরণটার নামই হচ্ছে তোমার অসম ত্বরণ। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো জি আমরা স্যার। ত্বরণটাকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই তাহলে কি হবে একটু ভালো করে খেয়াল করো। দেখো বেগ বনাম সময় লেখচিত্র আমরা নিয়েছি। আচ্ছা, তো বেগ বনাম সময় লেখচিত্র, এটা হচ্ছে একটা বেগ বনাম সময় লেখচিত্র, সেটা একটা মূল বিন্দুগামী সরল লেখা। তো নিচের এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে উপরের এই যে আমরা যে ত্রিভুজ তৈরি করলাম এবিসি, সেখানে যে এখানে এ যে অ্যাঙ্গেল সেটাও কত হবে, থিটা হবে। আচ্ছা, তাহলে এখানে ঢাল এম ইকুয়াল টু ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়াল টু বিসি বাই এবি। তো বিসি মানে উলম্ব বরাবর পরিবর্তন, তো উলম্ব বরাবর কার পরিবর্তন বলো তো, বেগের পরিবর্তন। আর আনুভূমিক বরাবর কার পরিবর্তন, সময়ের পরিবর্তন। তো বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করলে কি পাচ্ছি আমরা, এখানে ত্বরণ পেয়ে যাচ্ছি। ত্বরণ পাবো স্যার। কি শিখলাম আমরা, যে বেগ বনাম সময় লেখচিত্রে যে ঢাল, এই যে বেগ বনাম সময় লেখচিত্রে যে ঢাল, সেটা কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। আচ্ছা, তাহলে এটা যদি যেহেতু একটা মূল বিন্দুগামী সরল লেখা, তাহলে সকল পয়েন্টে ঢালের মান কি হবে, একই হবে। আর ঢালের মান যেহেতু একই, জি স্যার। তাহলে আমার এক্ষেত্রে ত্বরণের মান কি হবে, একই হবে। তাহলে এক্ষেত্রে বস্তুটা কিভাবে গতিশীল, সমত্বরণে স্যার। সমত্বরণে স্যার। সমত্বরণে। অর্পণ ধর ক্লাসে আসো, অর্পণ ধর। স্যার অর্পণ ধর পরপর 3 দিন ক্লাস করো নাই, ক্লাস করছো না কেন তুমি? স্যার আমার বাসায় স্যার ওয়াইফাই একটু সমস্যা ছিল স্যার, এর জন্য স্যার। আচ্ছা, ক্লাস করো, হ্যাঁ সবাই ক্লাস করো। তাহলে আমরা এক্ষেত্রে এটা সমত্বরণে গতিশীল বস্তুটা, আর সমত্বরণে গতিশীল বস্তুটাকে যদি আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্রে দেখাতে চাই তাহলে এই লেখ দিয়ে আমরা প্রকাশ করতে পারি, তাই না? এক্ষেত্রে তোমার সময় পরিবর্তন হচ্ছে কিন্তু ত্বরণের মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাও সমত্বরণ। আর ডান দিকের যে চিত্রটা, এটা এখন একজন ব্যাখ্যা করো, কে পারবে বলো? সাইফুল ইসলাম বলো। ডান দিকের এই দুটো চিত্র ব্যাখ্যা করো, জি স্যার। সময় লেখচিত্র, ডান দিকের এই দুটো চিত্র একটু ব্যাখ্যা করো। এটা কি ইন্ডিকেট করছে, ডান দিকের এই চিত্রটা, এটার মিনিংটা কি, আর নিচের এই চিত্রটার মিনিংটা কি? কুইক বলো, এটার মিনিংটা কি? জি স্যার, এখানে দেখা যায় স্যার যে সময়ের সাথে বেগের মানটা পরিবর্তিত বক্র, সেহেতু ঢালের মানটাও পরিবর্তন হবে। আর স্যার যেহেতু ঢালের মানটাও পরিবর্তন হবে, তাই এটা স্যার অসমত্বরণে বস্তুটি গতিশীল হবে স্যার। মোট কথা হচ্ছে এখানে কি হচ্ছে, তোমার বেগের পরিবর্তন হচ্ছে, তাই না? আদনান আহমেদ, জি আদনান স্যার। আহমেদ বলো, কি বলতে চাচ্ছ আদনান? আদনান আহমেদ কিছু বলবে? আচ্ছা, তাহলে এই জন্য তোমার এই ক্ষেত্রে এগুলো অসমত্বরণে গতিশীল, তাই না? এই ক্ষেত্রে যেহেতু তোমার বেগের মান আলাদা, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার একই না, আলাদা আলাদা। তো প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার যেহেতু আলাদা আলাদা, এই কারণে এই ক্ষেত্রে বস্তুটা কি ত্বরণে গতিশীল, অসমত্বরণে গতিশীল। আর সেই অসমত্বরণটাকে যদি আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্রে দেখাতে চাই তাহলে এই নিচের লেখটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে দেখো তো আমরা যে লেখচিত্রগুলো পড়লাম সেক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে যে তোমার সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল, এক কথায় বলো কি নির্দেশ করে? সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। বেগ নির্দেশ করে। আর বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। ত্বরণ নির্দেশ করে। এই কনসেপ্ট গুলো একটু মাথায় রাখবে, হ্যাঁ, আগামী দিনে আমরা অঙ্ক করব। আচ্ছা, এবারে দেখো গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্রে যে ক্ষেত্রফল তৈরি হয় তা কি নির্দেশ করে। দেখো এখানে একটা লেখচিত্র ড্রয়িং করা হয়েছে, বেগ বনাম সময়। তো এখানে দেখো এখানে একটা বস্তুর গতি দেখানো হয়েছে, দেখো এই যে এই বরাবর একটা বস্তুর গতি আমি ইন্ডিকেট করেছি। আচ্ছা, এখন বলো তো এ থেকে লম্ব টানা হলো এডি, বি থেকে লম্ব টানা হলো বিসি, তাহলে এখানে সময় অক্ষের সাথে এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, দেখো একটা আয়তক্ষেত্র, এই যে আমি রেখাগুলো টেনে আমি ইন্ডিকেট করেছি। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বলতো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য মানে কি লিখতে পারি, এডিও লিখতে পারি, বিসিও লিখতে পারি। তাহলে এডি লেখো, যে কোনো একটা লিখো, তাহলে এডি ইন্টু প্রস্থ মানে এবিও লিখতে পারো, ডিসিও লিখতে পারো। তাহলে এডি ইন্টু ডিসি, তো এডি মানে এই এডি বরাবর কার পরিবর্তন হয়েছে বলতো, বেগ না? তাহলে এডির পরিবর্তে আমরা কি লিখবো, বেগ লিখবো। আর ডিসি মানে সময়ের পরিবর্তন হচ্ছে, তার মানে সি পয়েন্টের সময় থেকে ডি পয়েন্টের সময়টা মাইনাস করলে একটা সময় পাওয়া যাবে। তো বেগকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়, সরণ পাওয়া যায়। তাহলে আমরা কি শিখলাম, যে বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢাল, এটা কি নির্দেশ করে?
সরণ নির্দেশ সবাই করে। লেখো চিত্রে যে ঢাল সেটা কি নির্দেশ, সরি ক্ষেত্রফল এটা কি নির্দেশ করে? সরণ নির্দেশ করে। তাহলে এই কনসেপ্ট গুলো ব্যবহার করে আগামী দিনে আমরা অঙ্ক করব। আচ্ছা, এবারে আমরা একটা গতির সমীকরণ পড়তে চাই, যেটা তোমরা 9 10 এ পড়েছো, v = u + at। মনে আছে? দেখো তো, v = u + at। তো আমরা ইউটাকে আমরা v নট দিয়ে প্রকাশ করি, আদি বেগটাকে আমরা এই ক্ষেত্রে v নট দিয়ে প্রকাশ করি। ইউ এর পরিবর্তে আমরা v নট লিখবো। তোমরা নাম এবং রোল নাম্বার একবার লিখবে, নাম এবং রোল নাম্বারটা সবাই লিখে দাও একবার। আচ্ছা, এখন দেখো এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, এ আর বি দুটা বিন্দু নিয়েছি, এ বিন্দু হতে একটা বস্তু সমত্বরণে গতিশীল হয়েছে। তো টি ইকুয়াল টু যখন 0 সময়, তখন তার আদিবেগ হচ্ছে ভি নট, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস নট। আর টি সময় পরে তার বেগ হচ্ছে ভি আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। আচ্ছা, এখন বলো তো ক্যালকুলাসের ভাষায় যে আমরা ত্বরণের সংজ্ঞা পড়ে এলাম, তো সেই ত্বরণটা কি পড়ে এলাম? এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তাহলে উপর করতে যদি ডিটি দিয়ে গুণ করা হয় তাহলে কি তৈরি হচ্ছে? এ ডিটি, আর ডান পাশে যে নিচে যে ডিটির সাথে ডিটি কাটাকাটি হয়, ডানে শুধু কি থাকবে? ডিভি থাকবে। এবারে আমরা এই সমীকরণটাকে দেখো, ইন্টিগ্রাল ক্যালকুলাসের প্রয়োগ আসবে এখানে। এই সমীকরণটাকে এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব এই সমীকরণটাকে। তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রাল সাইনটা দিতে হবে, ডান দিকে ইন্টিগ্রাল সাইনটা দিবে। আচ্ছা, এখন বলো তো, এই উপরে ডি এর সাথে টি আছে, তাই না? তাহলে পরিবর্তনশীল রাশি বাম পাশে সময়, আর ডান পাশে ডি এর সাথে কি আছে? ভি আছে। তার মানে ডান পাশে পরিবর্তনশীল রাশি হচ্ছে বেগ। তো বলো তো, যখন টি ইকুয়াল টু 0, যখন টি ইকুয়াল টু 0 তখন বেগ কত বলো তো? ভি নট। জি স্যার। সবাই তাহলে এই যে যখন লল লিমিটে যখন টি ইকুয়াল টু 0, যখন টি ইকুয়াল টু 0 তখন বেগ ভি ইকুয়াল টু ভি নট, এবং যখন টি ইকুয়াল টু টি তখন বেগ ভি ইকুয়াল টু, দেখো ভি চিত্রে খেয়াল করো, তার মানে একটা সার্টেন টাইম পরে তার বেগটা হবে ভি। তার মানে যখন টি ইকুয়াল টু টি তখন তার বেগ ভি ইকুয়াল টু ভি। তাহলে লিমিটটা প্রয়োগ করা হলো এখানে। লিমিটটা প্রয়োগ কিভাবে করলাম, ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, এবারে এস যেহেতু সমতরণ, তাহলে এ কনস্ট্যান্ট বামে যাবে। আর ইন্টিগ্রেশন ডিটি মানে কত হয়? টি হয়। আমরা আগে শিখে এসেছি। আর লিমিটের মানটা বন্ধনীতে দিতে হবে। আর ইন্টিগ্রেশন ডিভি মানে কত? ভি। এবারে তোমার লিমিটের মানগুলো এখানে প্রয়োগ করো। তো লিমিটের মানগুলো যদি এখানে প্রয়োগ করা হয় তাহলে এ টি মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0, আর ভি এর ক্ষেত্রে আপার লিমিট ভি মাইনাস লোয়ার লিমিট ভি নট। তাহলে এটি দ্যাট ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভি নট। তাহলে ফাইনালি আমরা এখানে থেকে পেয়ে গেলাম, দেখো, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। তাহলে দেখো ক্যালকুলাসের ভাষায় আমরা কিভাবে এই সমীকরণটাকে প্রতিপাদন করলাম, দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, এছাড়াও আরো অনেকগুলো সমীকরণ আছে যেগুলো আমরা আগামী দিনে পড়াবো। তো আজকে সময় শেষ হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর প্রত্যেকে নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত ক্লাস করবে সবাই, আর নিয়মিত লেখাপড়া